আসসালামু আলাইকুম। আমি সাদিকুর রহমান, প্রভাষক, অর্থনীতি, বৈরাগীবাজার আইডিয়াল ডিগ্রি কলেজ, বিয়ানীবাজার, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব তোমাদেরকে অর্থনীতি নবম অধ্যায় একাদশ শ্রেণী সামগ্রিক আয় ও ব্যয়। এই অধ্যায় থেকে এনআই কি, এনডিপি কি এবং জিএনপি ও এনডিপির মধ্যে পার্থক্য, জিডিপি ও এনডিপির মধ্যে পার্থক্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি তোমরা এই ক্লাস সম্পর্কে ভালো ধারণা পাবে এবং এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করব তা হলো এনআই কি, এনডিপি কি, মোট দেশজ উৎপাদন ও নির্দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য, মোট জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করব। তোমরা যদি এই ক্লাসটি ভালো করে মনোযোগ সহকারে দেখো তাহলে এই ক্লাস সম্পর্কে তোমাদের পুরোপুরি ধারণা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জাতীয় আয় আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে মোট জাতীয় আয় বা মোট জাতীয় উৎপাদন বা আয় কি এ সম্পর্কে খুব সংক্ষেপে আবার ধারণা দিতে চাই। মোট জাতীয় উৎপাদন বা আয় হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, দেশের নাগরিকগণ দেশের অভ্যন্তরে ও দেশের বাহিরে যত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিএনপি বা জিএনআই বলে। এই সংজ্ঞা থেকে বোঝা গেল মোট জাতীয় আয় বা মোট জাতীয় উৎপাদন হচ্ছে একটা নির্দিষ্ট সময়, সাধারণত এক বছর, একটা আর্থিক বছরে একটা দেশের নাগরিকরা দেশের ভিতরে এবং বাহিরে অবস্থান করে যে চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিএনপি বা জিএনআই বলে, মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয় বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি এখন নেট জাতীয় আয় সম্পর্কে আয়ের সংজ্ঞাটা আমরা লিখতে চাই বা শিখতে চাই তাহলে আমরা খুব সহজেই শিখতে পারবো। কারণ আমরা যদি জিএনআই শিখে নেই তাহলে এই জিএনআই থেকে আমাদেরকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয়, ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স বা অপচয় ব্যয়, ডিপ্রিসিয়েশন কস্ট বাদ দিলে যা তাকে নেট জাতীয় আয় বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নিলাম যদি খুব সংক্ষেপে কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোন অর্থনীতিতে চূড়ান্ত দ্রব্য সেবার বাজার মূল্য ওই যে কথাটা বলা হচ্ছে, এই কথাটার অর্থ হচ্ছে জিএনআই মানে মোট ন্যাশনাল ইনকাম, মোট জাতীয় আয়। এই মোট জাতীয় আয় থেকে যদি আমরা মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয়, ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স যদি বাদ দেই বা অপচয় ব্যয় বাদ দেওয়া হয় তাহলে যেটা তাকে বলা হয় নেট জাতীয় আয়। তাহলে এই মূলধন সামগ্রীর অপচয়জনিত ব্যয় বলতে কি বোঝায়? মূলধন সামগ্রীর অপচয়জনিত ব্যয় বলতে বোঝায় যে কোন একজন ব্যক্তি যদি তার ব্যবসায় ইনভেস্ট করে, তা এই ইনভেস্ট থেকে তার দালানকোঠা নির্মাণ করবে, সে বিভিন্ন জিনিস ক্রয় করবে, সে দোকান নির্মাণ করবে। এই যে দোকান নির্মাণ করার কারণে তার যে ক্ষতি হয়, অপচয় হয়, জিনিসগুলোর তো কিছু ক্ষয় হয়, এই ক্ষয়টাকে বলা হয় অপচয় ব্যয় বা মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয়। তাহলে বোঝা গেল জিএনআই থেকে, মোট ন্যাশনাল ইনকাম থেকে যদি আমরা মূলধন সামগ্রীর অপচয়জনিত ব্যয় বা অপচয় ব্যয় যদি বাদ দেই তাহলে আমরা যা পাবো তাকেই বলা হয় নেট জাতীয় আয়। সমীকরণের সাহায্যে যদি আমরা এনএনআই যদি লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি, এনআই সমান জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম মাইনাস, বিয়োগ দিতে হবে আমাদেরকে ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স সিসিএ অর ডিপ্রিসিয়েশন কস্ট মানে অপচয় কস্ট। এটা বাদ দিলে আমরা যেটা পাবো এটাকেই বলা হয় নেট ন্যাশনাল ইনকাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন জানবো নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এনডিপি, সংক্ষেপে একে বলা হয় এনডিপি। আমরা আমাদেরকে এনডিপি শেখার আগে আমরা জিডিপি সংজ্ঞাটা একটু জেনে নেই আবার।
জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। জিডিপি হলো একটা নির্দিষ্ট, জিডিপি পরিমাপ করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় বিবেচনা করা হয়, সাধারণত এক বছর। দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করা হবে তাকেই বলা হয় জিডিপি। ওইখানে বাংলাদেশের নাগরিকের, যদি আমরা বাংলাদেশের কথা বিবেচনা করি, বাংলাদেশের নাগরিকেরও আয় আসবে এবং বাংলাদেশের ভিতরে অন্যান্য দেশের যে সকল নাগরিকরা বাস করে তারা যে চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করবে তাদের আয়টাও এই মোট দেশজ উৎপাদনে আসবে। তাহলে আমরা এই জিডিপিটা, আমাদের কনসেপ্টটা আবারও আমরা ক্লিয়ার করে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিখবো এনডিপি মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। আমাদেরকে এনডিপি কিভাবে আমরা পরিমাপ করব, বা এনডিপি সংখ্যাটা আমরা পরীক্ষা যদি আসে সংখ্যাটা এভাবে লিখবো: মোট দেশজ উৎপাদন জিডিপি থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয়, ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স, সংক্ষেপে একে বলা হয় সিসিএ। পরীক্ষায় তোমাদের আসতে পারে সিসি এর পূর্ণরূপ কি, তাহলে তোমরা এটা শিখে নিলে। তোমাদের পরীক্ষায় আসতে পারে ডিসি এর পূর্ণরূপ কি, ডিপ্রিসিয়েশন কস্ট মানে অপচয় ব্যয়। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে মোট দেশজ উৎপাদন জিডিপি থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় বাদ দেওয়ার পর বা অপচয় ব্যয় বাদ দেওয়ার পর যা পাওয়া যায় তাকে বলা হয় নেট দেশজ উৎপাদন। অর্থাৎ আমরা যদি সমীকরণের সাহায্যে এনডিপি লিখি তাহলে এভাবে লিখতে পারি: এনডিপি সমান জিডিপি মাইনাস সিসিএ অর ডিসি। এর পূর্ণরূপ হচ্ছে ওইটা, আর ডিসি এর পূর্ণরূপ হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এই এনডিপি সম্পর্কে আশা করি বোঝাতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব ডিফারেন্স বিটুইন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি এন্ড নেট ডোমেস্টিক প্রোডাক্ট এনডিপির মধ্যে পার্থক্য আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে পার্থক্যের বিষয় সংজ্ঞাগত পার্থক্য আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব সংজ্ঞাগত পার্থক্য। মোট দেশজ উৎপাদন ও নিট দেশজ উৎপাদনের সংজ্ঞা তোমরা ইতিপূর্বে আমি যে আলোচনা করে এসেছি এই ক্লাসে, যদি তোমরা ভালোভাবে এই আলোচনাটুকু শুনে থাকো তাহলে আমার মনে হয় তোমাদের এই সংজ্ঞাগত পার্থক্যটা আমি আর ভালো করে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন মনে করতেছি না। এরপরও আমি এই সংজ্ঞাটা তোমাদেরকে শোনাচ্ছি। মোট দেশজ উৎপাদন বা জিডিপি হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন জিডিপি বলে। তাহলে বোঝা গেল যে একটা আর্থিক বছরে একটা দেশের ভিতরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করা হয় তাকে বলা হয় জিডিপি। আর এনডিপি কি? এনডিপি হচ্ছে, আমরা যদি এই জিডিপি থেকে যদি মূলধন সামগ্রীর অবচয়জনিত ব্যয় বা অপচয় ব্যয় বাদ দিই, যেটা পাওয়া যায় তাকে বলা হয় এনডিপি। এরপরে আমরা অপচয় ব্যয়ের দিক দিয়ে যদি পার্থক্য করি তাহলে আমরা পার্থক্য করতে পারি জিডিপি তে অপচয় ব্যয় অন্তর্ভুক্ত থাকে। যেহেতু জিডিপি থেকে এনডিপি যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হয়? অপচয় ব্যয় বাদ দিতে হয়। তাই জিডিপির ভিতরে অপচয় ব্যয় অন্তর্ভুক্ত থাকে আর এনডিপি তে অপচয় ব্যয় অন্তর্ভুক্ত থাকে না। পরিধির দিক দিয়ে যদি আমরা পার্থক্য করতে চাই তাহলে করতে পারি জিডিপি এর পরিধি তুলনামূলক বিস্তৃত। কারণ হচ্ছে জিডিপি তে অপচয় ব্যয় অন্তর্ভুক্ত থাকে, এজন্য জিডিপির পরিধি হচ্ছে বিস্তৃত, আর এনডিপি এর পরিধি হচ্ছে তুলনামূলক সংকীর্ণ। এরপরে আমরা যদি পরিমাপের দৃষ্টিকোণ থেকে জিডিপি এবং এনডিপি এর পার্থক্য করতে চাই তাহলে এভাবে আমরা করতে পারি। পরিমাপের দৃষ্টিকোণ থেকে জিডিপি একটি সহজ ধারণা, কারণ জিডিপি পরিমাপ সহজ হচ্ছে, ওইখানে অপচয় ব্যয় বাদ দিতে হয় না, তাই এটা তুলনামূলকভাবে পরিমাপ করা আমাদের জন্য সহজ। এনডিপি পরিমাপ তুলনামূলকভাবে কঠিন, কারণ হচ্ছে আমাদেরকে জিডিপি থেকে এনডিপি বাদ দিতে হয়, মাইনাস করতে হয়, এজন্য তুলনামূলকভাবে এনডিপি পরিমাপ করা কঠিন। সূত্রের দিক দিয়ে যদি আমরা পার্থক্য করি তাহলে জিডিপি সমান জিএনপি মাইনাস এক্স প্লাস এম। এখানে এই এক্স হচ্ছে
এই দেশীয় যে সকল নাগরিক বিদেশে অবস্থান করে তাদের আয়, এটা আমাদেরকে জিডিপি থেকে বাদ দিতে হয়। আর এই এম হচ্ছে দেশের অভ্যন্তরে যে সকল বিদেশি নাগরিক অবস্থান করে তাদের আয়টা আমাদেরকে যোগ করতে হবে জিডিপিতে। এই এক্স এবং এন এর ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম। আর এনডিপি হচ্ছে জিডিপি মাইনাস জিডিপি থেকে আমাদেরকে মূলধন সামগ্রীর অবচয়জনিত ব্যয় বা ডিসি অবচয় ব্যয় বাদ দিতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক তুলনার ক্ষেত্রে যদি আমরা জিডিপি ও এনডিপির মধ্যে পার্থক্য করি তাহলে আমরা পার্থক্যটা এভাবে করতে পারি। বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের তুলনামূলক বিশ্লেষণ জিডিপি দ্বারা করা হয়। তাহলে বোঝা গেল জিডিপি দ্বারা অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি কতটুকু হচ্ছে বা হচ্ছে না, এটা জিডিপি দ্বারা করা হয়, কিন্তু এনডিপির সাহায্যে এটা করা হয় না। অর্থনৈতিক গুরুত্ব, এর অর্থনৈতিক গুরুত্ব প্রচলিত অর্থে বেশি। যদিও জিডিপির ভিতরে অবচয় ব্যয় অন্তর্ভুক্ত থাকে, এরপরেও এই জিডিপির অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে প্রচলিত অর্থে বেশি। আর যদিও এনডিপিতে অবচয় ব্যয় নেই, তথাপি এর গুরুত্ব জিডিপি অপেক্ষা কম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমাদেরকে জিডিপি এবং এনডিপির মধ্যে পার্থক্য তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন আলোচনা করব ডিফারেন্স বিটুইন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি এন্ড গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির মধ্যে। আমরা প্রথমে সংজ্ঞাগত পার্থক্য আলোচনা করব। নেট গ্রস মোট জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদন, এই সংজ্ঞাগত পার্থক্য আমরা প্রথমে আলোচনা করব। সংজ্ঞাগত পার্থক্যের ক্ষেত্রে আমরা প্রথমে জিএনপি সংজ্ঞাটা আমরা জেনে নেই। কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, দেশের নাগরিকগণ দেশের অভ্যন্তরে ও দেশের বাহিরে যত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিএনপি বা জিএনআই বলে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে বোঝা গেল একটা দেশের নাগরিক, আমরা যদি মনে করি বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের জিএনপির কথা আমরা বিবেচনা করি, তাহলে এই বাংলাদেশের নাগরিক দেশের ভিতরে এবং বাহিরে অবস্থান করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করবে তাকেই বলা হবে জিএনপি বা জিএনআই। আর মোট দেশজ উৎপাদনের সংগত পার্থক্য হচ্ছে একটি দেশের নাগরিক একটি দেশের অভ্যন্তরে, একটি দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করা হবে তাকেই বলা হবে জিডিপি। ওই জায়গায় কোন দেশের নাগরিকরা উৎপাদন করলো এটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে একটা দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করা হবে তাকে বলা হবে জিডিপি। আমরা ধারণাগত পার্থক্য এখন আমরা শিখব। প্রবাসীদের আয় জিএনপি তে অন্তর্ভুক্ত হয়, তাই জিএনপি অধিক বিস্তৃত ধারণা। যেহেতু প্রবাসীদের আয় জিএনপি তে অন্তর্ভুক্ত হয় তাই জিএনপি একটা বিস্তৃত ধারণা। আর বিদেশি কর্মরত দেশীয়দের আয় জিডিপি তে অন্তর্ভুক্ত হয় না। বাংলাদেশের যে সকল নাগরিক বিদেশে অবস্থান করে তাদের আয় যেহেতু জিডিপি তে যুক্ত হয় না বা অন্তর্ভুক্ত হয় না, তাই জিডিপি জিএনপি অপেক্ষা সংকীর্ণ ধারণা। আমরা এখন দেশের অভ্যন্তরে বিদেশিদের আয় এই দৃষ্টিকোণ থেকে পার্থক্য শেখার চেষ্টা করব। দেশে কর্মরত বিদেশিদের আয় জিএনপি তে অন্তর্ভুক্ত হয় না। আমাদের দেশের ভিতরে যে সকল নাগরিকরা বাস করে অন্যান্য দেশের, তারা যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে এটা বাংলাদেশের জিএনপি তে অন্তর্ভুক্ত হয় না। আবার জিডিপির ক্ষেত্রে হচ্ছে দেশের ভিতরে বিদেশি যে সকল নাগরিকরা আমাদের দেশে আছে বাস করে, তারা যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে এটা জিডিপি পরিমাপ করার সময় এটা অন্তর্ভুক্ত হয়। প্রবাসী দেশীয়দের আয়ের দিক থেকে যদি আমরা পার্থক্য শিখতে চেষ্টা করি তাহলে প্রবাসী কর্মরত দেশীয়দের আয় জিএনপি তে অন্তর্ভুক্ত হয়, প্রবাসী কর্মরত দেশীয়দের আয় জিডিপি তে অন্তর্ভুক্ত হয় না।
অর্থনৈতিক গুরুত্বের দিক দিয়ে যদি আমরা পার্থক্য শেখার চেষ্টা করি তাহলে আমরা এভাবে শিখতে পারি জিএনপির ধারণা অর্থনৈতিক ও ব্যবহারিক গুরুত্ব তুলনামূলকভাবে কম। জিএনপির ধারণা অর্থনৈতিক ও ব্যবহারিক গুরুত্ব তুলনামূলকভাবে কম। এই জিডিপির তুলনায় কম হচ্ছে জিএনপির অর্থনৈতিক গুরুত্ব, আর জিডিপির ধারণা অর্থনৈতিক ও ব্যবহারিক গুরুত্ব তুলনামূলক তাৎপর্যপূর্ণ। আমার আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আপনাদের মতামত, পরামর্শ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।